অর্থ বাণিজ্যের নানা দিক নিয়ে আমাদের আয়োজন বিজনেস 9। আলোচনা করব স্থানীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক অর্থনীতির হালচাল, জানাবো অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনার গল্প। সঙ্গে থাকছে ব্যাংক, শেয়ারবাজার সহ অর্থ বাণিজ্যের চতুর্দিকের খবর। এ নিয়ে আপনাদের সঙ্গে আমি আছি শাহিনুর ইসলাম সাগর। চলতি অর্থ বছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ইপিবির হিসাব অনুযায়ী সেপ্টেম্বর মাসে রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $3,627 মিলিয়ন। ইপিবির হিসাব অনুযায়ী আগের বছর একই সময় রপ্তানি পরিমাণ ছিল $3,802 মিলিয়ন। ফলে এবছর সেপ্টেম্বরে রপ্তানি কমেছে 4.61%। বলা হচ্ছে, দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি কমায় সামগ্রিকভাবে রপ্তানি আয় কমেছে। এদিকে সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ কমা সত্ত্বেও চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে মোট রপ্তানির পরিমাণ 5.56% বেড়ে $11.66 বিলিয়ন পৌঁছেছে। চলতি অর্থ বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা $2.68 বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 11.72% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন $7.59 বিলিয়ন। তার আগের অর্থ বছরে একই সময়ে এই পরিমাণ ছিল $6.54 বিলিয়ন, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে $15.90 বিলিয়ন। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের দর আগের চেয়ে অনেক বাড়ার কারণেও বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর মার্চে ইতিহাসের সর্বোচ্চ $3.29 বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, আর মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ $2.96 বিলিয়ন রেমিট্যান্স দেশে আসে। বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের পরিমাণ $31 বিলিয়ন ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $26.62 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে গত 24 সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল $26.39 বিলিয়ন। মেট্রো রেল 1 এবং মেট্রো 5-এর উত্তর লাইন প্রকল্পে নির্মাণ কাজ দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ ও সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে পৃথক চিঠিতে এই আহ্বান জানানো হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও এ বিষয়ে চিঠি দিয়েছে জাইকা। 2022 সালের জুনে জাইকা MRT-5 উত্তর লাইন নির্মাণে প্রায় $100 কোটি ঋণ নিশ্চিত করে, আর MRT-1 প্রকল্পে জাইকার প্রতিশ্রুতি ঋণের পরিমাণ $54 কোটি। প্রতিষ্ঠার 25 বছরে রপ্তানিতে রেকর্ড গড়েছে কুমিল্লা ইপিজেড। গেল অর্থ বছরে এখান থেকে $902 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে এখানে 48টি প্রতিষ্ঠান কাজ করছে, প্রায় 50,000 শ্রমিক, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে। তবে খালি প্লট না থাকায় নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ সীমিত হয়ে পড়েছে। সহকর্মী সৈয়দ আহসান হাবিবের তথ্য পাঠানো চিত্রে বিস্তারিত প্রতিবেদন। কুমিল্লার দক্ষিণাংশে 2000 সালে প্রতিষ্ঠিত হয় ইপিজেড, যেখানে ভোরের আলো ফুটলেই দেখা মেলে শত শত শ্রমিকের পদচারণা, যা মুহূর্তেই মুখর হয়ে ওঠে ইপিজেড প্রাঙ্গণ। সব মিলিয়ে কর্মরত আছেন অন্তত 50,000 শ্রমিক। শ্রমিকের নিঝুম কর্মব্যস্ততা আর কলকব্জা শব্দে যোগ করেছে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা। এই ইপিজেড গেল 3 অর্থ বছরে পণ্য রপ্তানি করেছে $2,933 মিলিয়ন। প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি রপ্তানি করে রেকর্ড গড়েছে গেল অর্থ বছরে, যার পরিমাণ $902 মিলিয়ন। এই ইপিজেডে কর্মরত শ্রমিক কর্মচারীদের 66% নারী, ফলে বিশাল সংখ্যক নারী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এতে ভাগ্য বদলেছে অনেকের। Since our inception in 2010, so we continue to grow in Bangladesh. So we have been finding it very comfortable working inside EBZ, especially in Comilla EBZ. আমাদের এমপ্লয়ীদের যত যাবতীয় সুযোগ সুবিধা সবগুলো ঠিকমতো আমরা প্রোভাইড করি। অন টাইমে স্যালারি দেওয়া, তাদের ওভারটাইম বেনিফিটগুলো দেওয়া। কাজের চাহিদা অনেক, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের স্কিলড লেবারের অনেক অভাব আছে।
এবং আমাদের টেকনিক্যাল সাইড থেকে আমাদের এখনো অনেক কিছু শিক্ষার বাকি আছে। থ্যাঙ্কফুলি তারা বাইরে থেকে সেই টেকনোলজিগুলো নিয়ে আসতেছে, আমাদেরকে শিখাচ্ছে। এখানকার তৈরি পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ 15টির বেশি দেশে রপ্তানি হয়। আর উৎপাদিত পণ্যের মধ্যে গার্মেন্টস, ইলেকট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, মেডিসিন বক্স, কার্পেট, লাগেজ সহ পেপার উল্লেখযোগ্য। এখানে বিনিয়োগকারীরাও বাংলাদেশের প্রায় 13টি দেশ থেকে বিনিয়োগকারীরা আসছেন। এখানে শুধুমাত্র গার্মেন্টস যে তা না, গার্মেন্টস ছাড়া আমাদের কুমিল্লা ইপিজেডের ডাইভার্সিফাইড বেশ কিছু আইটেম আছে। ইপিজেডের নির্বাহী পরিচালক জানান, স্থানীয় শ্রমিকদের নিয়েই কাজ করছেন। এতে দেশে দক্ষ জনশক্তি গড়ে উঠছে। এদিকে এই সম্ভাবনাকে আরও বড় করে দেখছে বেবজা। সব মিলিয়ে কুমিল্লা ইপিজেড হাজারো মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতির স্তম্ভ হিসেবে জানান দিচ্ছে। রহমান রণ, চ্যানেল 9। ইসলামী ব্যাংকে এস আলমের সময়ে অবৈধ নিয়োগকৃত সকল অফিসারদের বরখাস্ত সহ 4 দফা দাবিতে খুলনা ও বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর ডাকবাংলা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে 4 দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 4 দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, অবিলম্বে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা সহ এস আলমের পাচারকৃত টাকা ফেরত এনে দায় দেনা সমন্বয় করা। এছাড়াও সকালে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেটে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আর্ট আয়োজিত মেলাটি নগরীর সুবিদ বাজারের খান কমপ্লেক্সে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী উদ্বোধন করেন, যা চলবে 20 অক্টোবর পর্যন্ত। এ সময় সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি লুবনা ইয়াসমিন শম্পা উপস্থিত ছিলেন। পূজার ছুটির পর ফের ধস নেমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের। এদিন সূচক কমেছে 23 পয়েন্ট। সপ্তাহের এদিন লেনদেন হয়েছে 736 কোটি 31 লাখ টাকা। এছাড়া শরিয়া ভিত্তিক এবং ডিএসসির শীর্ষ 30 কোম্পানির সূচকেও দরপতন হয়েছে। ডিএসসির কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে 96টির, কমেছে 255টির এবং দর অপরিবর্তিত রয়েছে 44টির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক বেড়েছে। এদিন সূচক 10 পয়েন্ট বেড়ে লেনদেন হয়েছে 12 কোটি 54 লাখ টাকা। সৌদি আরবের তেল বহির্ভূত বেসরকারি খাতের প্রবৃদ্ধি গত 6 মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে জানিয়েছে রিয়াদ ব্যাংকের পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI। ক্রমবর্ধমান চাহিদা এবং বাড়তি উৎপাদন এ প্রবৃদ্ধিকে চালিত করেছে বলে সমীক্ষায় জানা যায়। PMI সূচক থেকে দেখা যায় সেপ্টেম্বর মাসে সূচকের মান ছিল 57.8, যা আগস্টে ছিল 56.4%। এতে মার্চের পর থেকে এটি সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। আর PMI স্কোর 50-এর উপরে থাকা মানে প্রবৃদ্ধি ভালো হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়াবে রাশিয়া। এর অংশ হিসেবে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষি পণ্য ও ঔষধ আমদানির পরিকল্পনা করছে। ভারত রাশিয়া বাণিজ্য ঘাটতি কমাতে নতুন কৌশল তৈরির নির্দেশনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে ভারত। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য বেড়েছে। তা দূর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসের শুরুতে ভারত সফর করবেন ভ্লাদিমির পুতিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে আমদানিতে 50% শুল্ক আরোপের ঘটনায় ভূ রাজনীতি নতুন মোড় নিচ্ছে। এই 50% শুল্কের 25% আমদানি শুল্ক, বাকি 25% শুল্ক রুশ তেল আমদানির শাস্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়ে ছুঁয়েছে $3,900। স্থানীয় সময় সোমবার সকাল 8টায় স্পট গোল্ডের দাম 1.1% বেড়ে $3,929 পৌঁছেছে। পাশাপাশি ফিউচার মার্কেটের দাম 1.2% বেড়ে $3,954 দাঁড়িয়েছে। ইয়েনের পতন, মার্কিন সরকারের অচলাবস্থা আর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা, এই 3 কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে $3,900। এদিকে দেশের বাজারেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।
এ নিয়ে শেষ করছি বিজনেস 9। ওয়েবসাইটে চ্যানেল 9 দেখতে ভিজিট করুন www.channel9bd.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/channel9bd.tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/channel9bd.official। দেখা হবে আগামী পর্বে অর্থ বাণিজ্যের নতুন নতুন খবর নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।